অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্যতা অর্জন করতে তাকে হয়নি। একজন ব্যক্তি, রাজ্যের যিনি প্রধান, তিনি পরিবারতন্ত্রের নিন্দা করেছেন প্রচুর এক সময় কংগ্রেসের বিরুদ্ধাচরণ করার জন্য। তারা নাকি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এই ব্যক্তিটি যাকে এইভাবে অভিষেক করলেন, তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সর্বভারতীয় পদে তাকে, আর পশ্চিমবঙ্গের সর্বপ্রধান পদে তিনি। এই রাজতন্ত্র প্রতিষ্ঠার কামনাটাই খুব স্বাভাবিকভাবে বর্তে গেছে বা চারিত হয়ে গেছে তার এই ভাইপোর মধ্যে। সে তো কোনো যোগ্যতা অর্জন করেনি, তাকে পাইয়ে দেওয়া হয়েছে। এই যোগ্যতা ছাড়া প্রাপ্তি যদি কারো জীবনে ঘটে, তাহলে তার দ্বারা বহু ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং মেনে নেওয়া যায় না ক্ষতিকারক দেশের জন্য এরকম কাজ ঘটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকমই একজন ব্যক্তি। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সেই আবেদন রেজিস্ট্রারের কাছ থেকে ফিরে এসেছে, গ্রহণ করা হয়নি, প্রত্যাখ্যান। কি বলবেন? হ্যাঁ, যতদূর সংবাদপত্র ইত্যাদির মাধ্যমে জানতে পারছি, আবেদনটা ছিল মাননীয় অতি শ্রদ্ধেয় মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং তার সঙ্গে তাকে যখন ওই একটা বিশেষ চাকরি নিয়োগে দুর্নীতি ইত্যাদির জন্য তাকে বিশেষ পদে এই বিষয়টা দেখবার জন্যে তাকে নির্ধারিত করা হয়েছিল। তো সে সম্পর্কে এই অভিষেকই অভিযোগ জানায় সেই সময়। তখন তাকে সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম থেকেই অভিষেককে যে বিব্রত করেছে এমনটি নয়, তার কথা শুনেছে এবং অমৃতা সিংকে সেই পদে বহাল করা হয়েছিল। মাননীয় অমৃতা সিং বিচারপতি, সে দুজনকে একসঙ্গে যুক্ত করে দুজনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির প্রধান পদ নানাবিধ কৌশল অবলম্বন করে যিনি দখল করেছেন, তার উত্তরসূরি, যথার্থ উত্তরসূরি। সেই ব্যক্তিটি এতটাই তার স্পর্ধা যে এই দুজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের বিরুদ্ধে, বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে। সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছেন। প্রথমটা গ্রহণ করা হয়েছিল, কিন্তু দ্বিতীয়টা খারিজ করে দিয়েছেন। এটাই ঘটনা। তো আমার তো মনে হচ্ছে শীর্ষ আদালত, বিচারালয় যেমন বিচারালয়ের ভূমিকা হওয়া উচিত, সেই ভূমিকাই পালন করেছেন বলে আমি মনে করছি। আমাদের দেশবাসীর, আমরা যারা নাগরিক, সমস্ত স্তরের নাগরিকদের কাছে এটি একটি আলোর বার্তা যে বিচারালয় সঠিক ভূমিকা নিয়েছেন। একটা স্পেশাল বেঞ্চ তার জন্য, তার সমস্ত শুনানি একটা স্পেশাল বেঞ্চের মাধ্যমে যাতে শোনানো হয়, সেই আবেদন করছেন। এটা কিভাবে দেখছেন এই বিষয়ে? সাধারণভাবে বলি, এখন বিচারালয়ের ভূমিকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এরকমভাবে না বলে পুরো বিষয়টাকে আমি যেভাবে দেখছি সেভাবেই বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্যতা অর্জন করতে তাকে হয়নি। একজন ব্যক্তি, রাজ্যের যিনি প্রধান, তিনি পরিবারতন্ত্রের নিন্দা করেছেন প্রচুর এক সময় কংগ্রেসের বিরুদ্ধাচরণ করার জন্য। তারা নাকি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তো এই মহিলার একটি মানসিক অসুখ কিনা জানি না, ইনি যেটি অন্যদের সম্পর্কে যে বিষয়টা নিয়ে প্রতিবাদ করেন, অন্যায় বলে মনে করেন, নিজে সেটি করতে খুব অভ্যস্ত। কংগ্রেসের পরিবারতন্ত্রের প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি নিজে যখন ক্ষমতা দখল করেছেন, দখল কথাটা আমি বিশেষ উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি, দখল করেছেন, তখন তিনি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য স্থিত সংকল্প গ্রহণ করেছিলেন। তারপরের অধ্যায়ে
একটু সামান্য ব্যাখ্যা করছি। তার পরের পর্যায়ে তিনি যখন এই দখল করাটাকে বেশ স্থায়ীকরণ করতে পারলেন, ক্ষমতা দখল করা, ক্ষমতা ভোগ করা, তখন তিনি প্রায় গণতন্ত্রটাকে গণতন্ত্রের ধ্বংস সাধন করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করছেন এখন। এবং তার আকাঙ্ক্ষা হয়েছিল যে গোটা ভারতবর্ষটাকে তিনি তার রাজত্ব বলে তৈরি করতে পারবেন, রাজ্য হিসাবে তৈরি করতে পারবেন, রাজত্ব করবেন। এবং সেখানে এই ভারতবর্ষের ভূমিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামক তার যে নিজের নির্মিত দলের সর্বভারতীয় পদে অভিষেক দিয়ে বরণ করেছিলেন এই তার ভাইপো বলে পরিচিত ব্যক্তিটিকে। তো তাতে কি হলো, এই ব্যক্তিটি যাকে এইভাবে অভিষিক্ত করলেন তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সর্বভারতীয় পদে তাকে, আর পশ্চিমবঙ্গের সর্বপ্রধান পদে তিনি, এই রাজতন্ত্র প্রতিষ্ঠার কামনাটাই খুব স্বাভাবিকভাবে বর্তে গেছে বা চারিত হয়ে গেছে তার এই ভাইপোর মধ্যে। সে তো কোনো যোগ্যতা অর্জন করেনি, তাকে পাইয়ে দেওয়া হয়েছে। এই যোগ্যতা ছাড়া প্রাপ্তি যদি কারো জীবনে ঘটে, তাহলে তার দ্বারা বহু ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং মেনে নেওয়া যায় না ক্ষতিকারক দেশের জন্য এরকম কাজ ঘটে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরকমই একজন ব্যক্তি, আর তার সেই রকমই কাজ হলো ন্যায়ালয় তার বিরুদ্ধে, তার সেখানে যারা কাজ করছেন, এখানে আমি একটু যোগ করব, ন্যায়ালয়ে এই দুজন ব্যক্তির নাম আমি একটু আগে করলাম, যে দুজনের বিরুদ্ধে তার অভিযোগ, সেই দুজন ব্যক্তি কেবল তো বিচারপতি নন, পেশায় তারা বিচারপতি, কিন্তু তাদের একটা পরিচয় আছে, আর একটা পরিচয় সব মানুষের থাকে, তারা মানুষ। সুতরাং মানুষ হিসাবে তারা দুজনই তাদের যা করণীয় সেই কর্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ ইত্যাদির বিরুদ্ধে তারা খুব স্বাভাবিকভাবেই যথাযথ ভূমিকা গ্রহণ করেছেন। সেটিকে এই অযোগ্য ব্যক্তিটি যোগ্যতা অর্জন না করে পদাধিকারী হওয়ার জন্যে ক্রুদ্ধ হয়েছে। সে জানে ক্ষমতা পেতে হয়, এবং ক্ষমতা পেলে ক্রুদ্ধ হওয়া, অভিযোগ করা, অন্যদেরকে সীমা লঙ্ঘন করে অন্যদের উপরে দোষারোপ করা, এগুলো করা যায়। শিখেছে, জন্মসূত্রে দেখেছে, শিখেছে, এবং এখন সেগুলো পালন করছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ফলে যেটা সে করেছে, সে সীমা লঙ্ঘন করেছে বলে আমি বিশ্বাস করি। তার সীমা লঙ্ঘন করেছে কি না, মানুষ হিসেবে যে দুজন মানুষ বিচারপতি, তাদের পেশা, সেই পেশার বহির্ভূত কাজ করেছেন বলবো না, প্রত্যেকটি মানুষ পেশায় থাকলেও মানুষ হিসেবে তার কিছু করণীয় থাকে, সেটা তারা প্রমাণ করে দিয়েছেন। বিচারালয় যে এতদিন ধরে, এখানে একটা কথা বলা প্রয়োজন, বিচারালয়ে ক্ষমতা যারা দখল করে রাষ্ট্র ব্যবস্থায়, বিচারালয়ের উপর তাদের প্রভাব বহুদিন ধরে ক্রিয়াশীল ছিল। সেই ক্রিয়াশীলতাটাকে এই দুজন মানুষ এবং তার সঙ্গে আরও অনেকেই সহযোগী রয়েছেন, আমি আর নাম বলছি না, এরা সেই ক্রিয়াশীলতাটাকে নিষ্ক্রিয় করে দিয়েছে। সেটা তাদের অপরাধ বলে গণ্য হয়েছে। এই ব্যক্তিটি অর্বাচীন, অশিক্ষিত মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই তা নয়, ভিতরের শিক্ষা নেই, বিদ্যা নেই, অতএব কোথায় কত দূর গিয়ে, কতটা দূরে গিয়ে থামতে হয় জানা নেই, যার ফলে এই সীমা লঙ্ঘন করা নামক অপরাধ কথাটি আমি ব্যবহার করছি, তার দ্বারা সম্ভব হয়েছে, সে সংগঠিত করেছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু দিদি, অন্য দিক দিয়ে যদি আমরা দেখি যে
একজন মাননীয় বিচারপতি তিনি একেবারে স্পেসিফিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস কোথা থেকে সেটা জানতে চেয়েছেন। আরও অনেক নেতা তো রয়েছেন বা আরও অনেকে রয়েছেন, শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা তো সত্যি খুবই সত্যি কথা, প্রত্যেকেরই প্রশ্ন। একটা বিষয় চালিয়ে দেওয়া হয়েছে। এখন দুটো ব্যাপার, মানুষের তো প্রবৃত্তি রয়েছে, মানুষের মধ্যে দু রকমের বৃত্তি রয়েছে, প্রবৃত্তি এবং অন্যদিকে ভালো বৃত্তি, কিছু ভালোবাসা, প্রেম, দয়া, দাক্ষিণ্য। প্রবৃত্তি মানে লোভ, লালসা, ভয় প্রদর্শন ইত্যাদি, ভীতি। তো এরা কিন্তু এখন বর্তমান সময়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা ভারতবর্ষেও ভয় প্রদর্শন করা, ক্ষমতা যারা দখল করছে, ক্ষমতারা মানে রাষ্ট্র ক্ষমতা, জনগণের দ্বারা নির্বাচিত হয়েই ক্ষমতা পেয়ে মাথা খারাপ হয়ে যায়। তারা তখন কী করে, তারা তখন এই ভয়, লোভ এসব মানুষের মধ্যে চালিয়ে দেয়। ফলে সেই রকমভাবেই এরা কাজ করছিল, এরা বিচারালয়ের উপরেও প্রভাব বিস্তার করছিল, অনেকে করেছে এবং এরা সীমা ছাড়িয়ে গেছে। তো আমার যেটা মনে হয় এই দুজন এইরকম বিচারপতি যারা এইরকম ভূমিকা নিয়েছেন, তারা কিন্তু ন্যায়ালয়ের দিক থেকেও দেখা যায় ভূমিকা যেটা গ্রহণ করেছেন সেটা খুব সবসময় দেখা গেছে এমন নয়, একেবারে নিজস্ব ভঙ্গিতে তারা সক্রিয় হয়েছেন এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। ফলে তাদের এই ভূমিকাটাও একটা আদর্শ ভূমিকা, পরবর্তীকালের জন্য অত্যন্ত অনুসরণযোগ্য ভূমিকা। এরা সেটা ভাবতে পারেনি, এরা ভেবেছে এতকাল ধরে যা চলেছে তাই চলবে, আমরা ক্ষমতা ভোগ করেছি মানে আমরা আকাশও ছুঁতে পারি। ন্যায়ালয় তো সেরকমই, সত্যিই তো মানুষের ভরসার জায়গা, যেখানে মানুষ কোথাও না কিছু পেলে সে ন্যায় বিচার পেতে পারে, সেখানটাতে এরা ধাক্কা দিতে চেয়েছিল। এই ক্ষমতা লোভী, ক্ষমতাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা সেই স্তরের মানুষ। তো তারা সেই জন্যই তাদের এই লোভ আর ভোগের মত্ততা, লোভ মত্ততা, ভোগ মত্ততা তাদের ভুলিয়ে দিয়েছিল যে বিচারালয়ের মধ্যে মানুষও থাকতে পারেন, এবং সেই মানুষের বিরুদ্ধে এরা মনুষ্যত্বহীন হয়ে যে ভূমিকা নিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে আমি মনে করছি। অসংখ্য ধন্যবাদ দিদি। ধন্যবাদ তোমাদেরকেও। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ভালো ভূমিকা নিয়েছে, আমাদের মতামত প্রকাশ করার সুযোগ পাচ্ছি।